শুনতে গেলে থামতে হবে। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনবেন লেখক অভিক অর্জুন দত্তর কলমে খেলা ভাঙার খেলা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুরণ সেনগুপ্ত। এছাড়াও রয়েছে মধুবন্তী, বর্ণিশা, কৌশিক, মলয়, তমাল, স্নেহাদ্রি, সমক ও নিহারেন্দু। পোস্টার ডিজাইন অর্ক, আবহ সায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন শুভদীপ ও অন্তরা। শুরু করছি আজকের নিবেদন খেলা ভাঙার খেলা। হ্যাঁ, ঘুমের ওষুধ আছে। সব দোকান তো দেয় না। কেউ কেউ এমনভাবে তাকায় যেন সে ওষুধের পাতাটা কিনেই সব ওষুধ পেটের ভেতর নিয়ে নেবে, উল্টে পড়ে থাকবে, গ্যাঁজলা বেরোবে। ওষুধ ছাড়া সে ঘুমোবে কি করে? ঘুম বস্তুটাই তো একমাত্র যা সব কিছু ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভাত ফুটছে। প্রিয়ম হাঁড়িটা নামিয়ে ফ্যান গালতে দিয়ে ঘিয়ের শিশিটা বের করল। এবার সমস্যাটা বুঝতে পারল। আগের রাতে ঘি সবটা শেষ করে ফেলেছিল, এই জন্যই মনটা খুঁতখুঁত করছিল কি নেই বলে। এর মানে তার কাছে ঘি ছিল না, আর সে ঘুমের ওষুধ নেই বলে চিন্তায় পড়ে যাচ্ছিল। বিস্কুট খেয়েছে অনেকগুলো সন্ধ্যায়, ভাত না খেলেও চলে। আলমারি থেকে টাকা বের করলো, ফ্যান গলুক। প্রিয়ম বেরোলো। পাড়ার দোকানে টিম টিম করে আলো জ্বলছে। দোকানের বাইরে বিরুদা বিড়ি ফুঁকছে। প্রিয়মকে দেখে বিরুদা বলল, 10টা টাকা হবে নাকি ব্রাদার? খুব দরকার। 10 টাকাই দিল সে। তার মনে হলো বিরুদার কাছে এসে অনেক টাকা পায়। এভাবে 10-20 জমতে জমতে প্রচুর টাকা হয়েছে। কোনোদিন শোধ দেয় না। লোকটা কেন যে এভাবে সবার থেকে টাকা ধার নিয়ে বেড়ায় কে জানে। সারাদিন শুধু বিড়ি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। বড় ধার না, কোনোদিন 5, কোনোদিন 10, কোনোদিন 20। এভাবেই সবার কাছে বিরুদার টাকা বাড়তে থাকে। বিরুদা সবাইকেই বলে রেখেছে একদিন ঠিক শোধ করে দেবে। ভুটান দোকানে বসে মোবাইলে সিনেমা দেখছে, কানে হেডফোন। ছোট শিশির ঘি দাও একটা। তার দিকে তাকিয়ে এক গাল হেসে শিশিটা দিল। এই যে। প্রিয়ম টাকা দিল। পাড়ায় অনেক নতুন নতুন লোক এসেছে। জমির দাম বাড়ছে। প্রমোটারেরা অনেক বাড়ি চড়া দামে কিনে নিচ্ছে। প্রিয়ম অপেক্ষা করে আছে। বাপ ঠাকুরদার স্মৃতি জমিয়ে লাভ নেই, তার কাছে প্রস্তাব এলে সে নিয়ে নেবে। হাতে কিছু থোক টাকা এলে কয়েকটা দেশ ঘুরে আসা যাবে। সাথীর সঙ্গে বিদেশ ঘোরার লিস্ট বানাতো সে। এখনো আছে ডায়েরিটা। প্রথম দেশের নাম বাংলাদেশ। জানো প্রিয়ম, আমাদের বাড়ি ছিল রাজশাহী। আমার খুব ইচ্ছা অন্তত একবার দেশের বাড়ি দেখতে যাব আমি। বাংলাদেশ একটা ঘোরার জায়গা হলো? আর কেন যাবে? যে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, অকারণ স্মৃতি ঘাঁটার ইচ্ছা হবেই বা কেন? সাথী অনেক কিছু বোঝাতে শুরু করতো হাত পানির। বিচ্ছেদের পর প্রিয়ম সবার আগে লিস্টে বাংলাদেশের নামটা কেটেছে। সাথী যে দেশগুলো ঘুরবে বলেছিল সেগুলোর একটাতেও যাবে না সে, দরকার নেই যাবার। একা থাকার সমস্যাগুলো দিনের বেলা বোঝা যায় না, রাতে বোঝা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাতগুলো জটিল হতে শুরু করে। দরজার সামনে এসে প্রিয়ম দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার থেকে ছোটই হবেন। পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে এই মঙ্গলবার।
এই মহিলাকে ভুটানের দোকানে যেতে দেখেছে সে। কোনো দরকার আছে? দেখুন না, বাড়িওয়ালা কাকুরা না বাইরে গেছে। আমার হাজবেন্ডের ফোনের সমানে ফোন করছি, কিছুতেই পাচ্ছি না। ওর সেই বিকেলে আসার কথা, জানেন, এখনো বাড়ি এলো না। আর টিভিতে দেখছি ওই দিকে একটা ফ্লাইওভার ভেঙে পড়েছে। আমি না এপারে কাউকে চিনি না, বিশ্বাস করুন। ওকে কয়েকদিন দেখেছি আপনার সঙ্গে কথা বলতে, আপনি তো ওকে চেনেন। আমি আমি এখন কি করবো, আমাকে একটু বলে দেবেন প্লিজ, আমি বুঝতে পারছি না। সে হতভম্ব হয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। ওর স্বামীকে সে চেনে বলতে যেটা বলছে ব্যাপারটা ঠিক সেটা না। একদিন ভদ্রলোক বেরোচ্ছিলেন, প্রিয়মকে দেখে হেসে বলেছিলেন পাড়ায় নতুন এসেছেন, লন্ড্রির দোকানটা কোথায় সেটা জানতে চাইছিলেন। সেই কথোপকথন দেখে ভদ্রমহিলা এত দূর হয়তো ভেবে ফেলেছেন। তাহলে কি করবে এখন? আর কি বা করার থাকতে পারে? সে কি করবে? অদ্ভুত, এই মহিলা কি আর কোথাও যাওয়ার জায়গা পেলেন না, তার কাছে আসতে হলো? আমি আসলে ওই ভাতের ফ্যান গালতে দিয়েছি, আপনি একটু অপেক্ষা করতে পারবেন? মানে এক কাজ করুন, আপনি তৈরি হয়ে আসুন, আমি দেখছি কি করা যায়। আমি তৈরি, আপনি চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে পাড়ার বাকিদের খবর দিই। দেরি হয়ে যাবে জানেন তো, আসলে কাউকে তো চিনি না তেমন। আর আমি ওকে একদম ফোনে পাচ্ছি না। আসলে ওইদিকে একা একা কখনো যাইনি তো, একা একা যেতে পারবো না বলেই আপনি প্লিজ একটু হেল্প করুন না প্লিজ। ও ঠিক আছে, একটু দাঁড়ান। খিদে পেয়েছিল। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে ভাতের হাঁড়ি তুলে বাটিতে একটু ভাত তুলে ঘি মাখিয়ে দুমুঠো খেয়ে হাত মুখ ধুয়ে বাড়ির বাইরে এসে দরজায় তালা দিয়ে প্রিয়ম বলল, চলুন। মহিলাটি তার দিকে একটা ব্যাগ এগিয়ে দিলেন। শুনছেন, এই ব্যাগটা রাখুন। মানে এই ব্যাগে ওই 1,500 মতন টাকা আছে, আমাদের যদি লাগে। ব্যাগটা আপাতত আপনার কাছেই রাখুন, লাগলে নিয়ে নেব। ও বেশ, ঠিক আছে। বিরুদা দোকানের সামনেই বিড়ি খাচ্ছিল। তাদের দেখে পিটপিট করে তাকালো। কিছু বলল না প্রিয়ম। ভদ্রমহিলার যেভাবে টেনশন করছেন তাতে এখানে কিছু ব্যাখ্যা করতে দাঁড়ানোর অর্থ হলো সময় নষ্ট করা। হাঁটতে হাঁটতে তারা বড় রাস্তায় এলো। কয়েকটা ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া গেল। ভদ্রমহিলা অস্থির হচ্ছিলেন, প্রিয়ম বুঝতে পারছিল সেটা। আচ্ছা, আপনার বর কোথায় কাজ করেন? হ্যাঁ, আমার বর, দেখুন ওর অফিসটা এসপ্ল্যানেডে, সেটা আমি জানি, কিন্তু আমি সবটা বলতে পারবো না। মানে ঠিকানা এসব কিছু তো আমি ঠিক জানি না। আপনার শ্বশুর বাড়িতে কাউকে কিছু বলেছেন? আমার শ্বশুর বাড়ি, আমি ওদেরকে কিছু বললেই ওরা বলবে আমি বেশি চিন্তা করছি। না, তবু বলে রাখাটা ভালো। আমি বলবো, আমি ওদের খবর দেব, কিন্তু আগে একবার ওর খোঁজ পেয়ে নি একটা। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। মানে আসলে আমাদের বিয়েটা না আমার শ্বশুরবাড়ি থেকে ভালো মতো মেনে নেয়নি, জানেন তো, অনেক কমপ্লিকেশনস আছে, তাই এক্ষুনি ফোন করতে চাইছি না প্লিজ। ও হ্যাঁ, ঠিক ঠিক। ঘড়ি দেখল প্রিয়ম, 9:45 বাজে। এলাকায় শহর বাড়ছে, একটার পর একটা ফ্ল্যাট বাড়ি উঠছে। তবু এখনো 10টা, মানে এখানে রাতই। সাথী কি করছে এখন? বরের জন্য রান্না করে বসে আছে। এক একটা রাত এরকম অদ্ভুতভাবে আসে, গোটা দিন কিভাবে কেটেছে বোঝা যায় না। প্রিয়মের মাথাও তো আর আগের মতো কাজ করে না, ধোঁয়া ভরে থাকে যেন মাথায়। এই ভদ্রমহিলা তার কাছে সাহায্য চাইতে এসেছেন।
কি কি করা যেত, থানায় গেলে হতো, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আচ্ছা, কখন ফ্লাইওভারটা ভেঙেছে? খবরে তো বলছিল সন্ধে 7টা নাগাদ। আচ্ছা, প্রিয়ম আবার ভাবতে শুরু করলো। রিহ্যাবে থাকাকালীন বেশি ভাবতে পারতো না, সে কিছুই মাথায় আসতো না। এখন যেটুকু আসছে তাতে মনে হচ্ছে ভদ্রমহিলার স্বামীকে খুঁজতে সবার আগে অকুস্থলেই যাওয়া দরকার, সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। ভদ্রমহিলা ট্যাক্সিতে উঠেই বললেন, দাদা দাদা একটু তাড়াতাড়ি যেখানে ওই ফ্লাইওভারটা ভেঙেছে সেখানে নিয়ে চলুন না দাদা। ট্যাক্সি ড্রাইভার ক্যাব স্টার্ট করে লুকিং গ্লাসে তার দিকে তাকিয়ে বলল, ওখানে আপনার কেউ আটকে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমার হাজবেন্ড এখনো বাড়ি ফেরেননি জানেন। আমি অনেকবার ফোন করছি, ফোনেও পাচ্ছি না। অনেক লোক চাপা পড়ে আছে শুনছি। ভদ্রমহিলা অনেক কষ্টে নিজেকে সামলেছিলেন এতক্ষণ, এবার কাঁদতে শুরু করলেন। প্রিয়ম কিছু বলল না, সে জানলার বাইরে তাকালো। তার মতো রিহ্যাব ফেরত পাবলিক নিয়ে একজন নিখোঁজ মানুষের খোঁজ করতে বেরিয়েছেন এই ভদ্রমহিলা। ব্যাপারটা ভাবলে হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসা সম্ভব না। এটুকু বোঝার মতো বুদ্ধি তার এখনো অবশিষ্ট আছে। গাড়িতে এফএম চলছে, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি, উদ্ধার কাজও শুরু হয়েছে। তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। কত মানুষ আটকে আছে এফএম এর আরজে নিজেও বুঝতে পারছে না। শহর জুড়ে যে হাহাকার শুরু হয়েছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। 033-1069-1069 বেশ কিছুক্ষণ কেঁদে ভদ্রমহিলা চুপ করে বসেছিলেন পাথরের মতো। প্রিয়ম বলল, বলছিলাম যে এই হেল্পলাইনে একটা ফোন করতে পারেন তো। তোমাদের বন্ধু ভদ্রমহিলা তার দিকে বিহ্বল চোখে তাকালেন। এই গানটা শোনো। হেল্পলাইন? ঠিক আছে, আপনার স্বামীর নামটা বলুন। ওকে, আমার আমার স্বামীর নাম সৌমিক দাস, আর আমার নাম অরুন্ধতী দাস। আচ্ছা, আপনি আপনি প্লিজ আমার হয়ে একটা ফোন করে দেবেন প্লিজ। হেল্পলাইন নাম্বার বারবার এফএম এ বলছিল, প্রিয়মের তাও মাথার উপর দিয়ে যাচ্ছিল। সমস্যাটা মনোসংযোগে, কিছুতেই মনটা এক জায়গায় আসছে না। এক জায়গায় না এলে 10 ডিজিটের নাম্বার মনে রাখা বড় সমস্যার ব্যাপার। মোবাইল বের করে 3 বার শোনার পর 10টা ডিজিট পর পর লিখতে পারল প্রিয়ম। ডায়াল করতেই এনগেজ টোন আসতে শুরু করলো। এনগেজ আসছে? পাবেন না দাদা, কতজন চেষ্টা করছে বলুন তো। আমার পরিচিত একজনেরও খোঁজ পাচ্ছি না। ওই আমাদের সঙ্গে ক্যাব চালায়, ওদিকটাই ছিল। খবরে তো বলছে উপরে স্ল্যাব শুদ্ধ নিচে পড়েছে, মানে ওই জিনিস চোখে দেখা যায় না। প্রিয়ম চেষ্টা করে যেতে লাগলো, পাওয়া যাচ্ছে না। হঠাৎ মনে হলো তার সঙ্গে স্বাতীর বিয়ে হলে ভদ্রমহিলার জায়গায় স্বাতী থাকলে এভাবেই চিন্তা করত। এখন ওর বরের জন্য এভাবেই হয়তো চিন্তা করে। এই স্বামীর জন্য চিন্তায় ঠিক কতখানি ভালোবাসা আর কতখানি নিরাপত্তাহীনতা থাকে। যে মেয়ে চাকরি করে না, যার টাকার উৎস তার স্বামীর টাকা, সেখানে নিরাপত্তাহীনতা তো আসবেই। এতটা ভেবে প্রিয়ম নিজেই চমৎকৃত হলো। এতটা সে নিজে ভাবল, মাথা খুলছে তাহলে। এরা কি বাইরে বেরোনোর ফলে হলো? ঘরে থাকার জন্যই তাহলে তার মাথা কাজ করছিল না। আরও খানিকটা ভাবার চেষ্টা করলো সে। যেখানে ফ্লাইওভারটা ভেঙেছে সেই থানায় যদি ফোন করা যায়। সে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ওটা কোন থানার মধ্যে পড়ছে? ড্রাইভার থানার নাম বলতে প্রিয়ম থানার নাম্বার সার্চ করে সেই নাম্বারে ফোন করলো। ও প্রান্ত থেকে ভেসে এলো, নমস্কার, বলুন।
হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি যে আমি এক রিলেটিভকে খুঁজে পাচ্ছি না। সম্ভবত ওই ফ্লাইওভার ভেঙে পড়ার সময় ওদিকে ছিলেন। বলছিলাম যে কোনো খোঁজ পাওয়া যাবে স্যার? আপনি হেল্পলাইনে ফোন করুন। না, করেছিলাম কিন্তু পাচ্ছি না তো, মানে কিছুতেই পাচ্ছি না। ঠিক আছে, নাম বলুন আর আপনার ফোন নাম্বারটা দিন, খোঁজ পেলে জানাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, বলছি। প্রিয়ম ভদ্রমহিলার স্বামীর নাম আর নিজের ফোন নাম্বার দিয়ে ফোন কাটলো। কি অবস্থা বলুন দাদা, আমরা বাড়ি থেকে পেটের দায়ে বেরোচ্ছি, ফিরবো কিনা কেউ জানি না, তারা ফ্লাইওভার ভেঙে পড়ছে। ভাবা যায় ছোট বাচ্চাগুলোর কাছে জীবনের কোনো দাম নেই। প্রিয়ম চোখ বুঝল। অন্যদিন ঘুমের ওষুধ খেয়ে এতক্ষণে ঘুমের জন্য বিছানায় এপাশ ওপাশ শুরু হয়ে যেত। এখন ওষুধ না খেয়েও ঘুম আসছে তার। দেখুন দাদা, এখনো 5 কিলোমিটার বাকি, এখান থেকে কি ঝামেলা শুরু হয়ে গেল দেখুন। হে বাবা, এখনো 5 কিলোমিটার? আচ্ছা দাদা, আমরা তাহলে নেমে যাই। হ্যাঁ, মানে 5 কিলোমিটারই তো, আমরা সামনে হেঁটে চলে যাব না হয়, কি বলেন? নেমে যাই, আমাদের তাহলে সাইড করে একটু নামিয়ে দেবেন? লাভ নেই দিদি, অনেকটা রাস্তা, বসুন, অধৈর্য হবেন না। আপনি হেঁটে গেলে কি ফাঁকা পাবেন নাকি? ও ঠিক জ্যাম ধীরে ধীরে ছেড়ে দেবে। ও আচ্ছা, ঠিক আছে। ভদ্রমহিলা উসখুস করতে লাগলেন। কতক্ষণ লাগছে? আর কতক্ষণ? এই সময় পুরিয়া ভীষণ কাজে দিত। মানিব্যাগে তো পুরিয়া থাকতো, খানিকটা টেনে নিলে মনটা একটু শান্ত হতো। রিহ্যাবে তাদের সকাল বিকেল কাউন্সেলিং করা হতো, বোঝানো হতো ড্রাগস কত খারাপ জিনিস। ছটফট করতো প্রথম। মায়ের টাকা জমানো থাকতো ঠাকুরের পেছনে, সেখান থেকেও সেই টাকা নিয়ে ড্রাগস কিনতো সে একটা সময়। ওখানে গিয়ে দেখা গেল সে একা নয়, অনেকেই তার মতো ড্রাগস নিতে গিয়ে এভাবেই চুরি করতো, কেউ ছিনতাইও করেছে। নেশাটার জন্য সব কিছু করতে পারে মানুষ, খুনও। এই নেশা ছাড়তে বড় কষ্ট করতে হয়েছে তাকে। রিহাব থেকে ফিরে স্বাতীর কথা বারবার মনে আসে, কথা মনে পড়ে, নিজেকে সামলায় অনেক কষ্টে। সামলানোটাই তো আসল, সেটাই বলতেন মনোবিদ। আত্মনিয়ন্ত্রণ, এর থেকে বড় আর কিছু হতে পারে না। ট্যাক্সিটা খুব ধীরে ধীরে এগোচ্ছে, অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে, মানুষ ফুটপাথ ধরে দৌড়চ্ছে দিশেহারা হয়ে। এরকম ভিড় তো দুর্গাপুজোর সময়ও থাকে। মানুষ মরে গেছে ফ্লাইওভারে চাপা পড়ে, কি সাংঘাতিক! অত বড় কিছু কারোর মাথার উপর এসে পড়লে সে বাঁচবেই বা কি করে? বেঁচে থাকা তো সম্ভব নয়, কিছুতেই নয়। এভাবেই মানুষ মারা যায় তাহলে? আমিও তো কতভাবে মরে যাবার চেষ্টা করেছি এককালে, কিন্তু হয়নি। মরতে ভীষণ সাহসের দরকার হয়, আর অত সাহস আমার নেই। আমি অনেক হিসেব করে দেখেছি, স্বাতীর থেকে আমি আদতে নিজেকেই বেশি ভালোবাসি। স্বাতী চলে যাবার পর আমার কষ্টটা যত না স্বাতী চলে যাবার জন্য হয়েছে, তার চেয়ে ঢের বেশি হয়েছে নিজের ইগোর পরাজয়ের জন্য। আমি ভাবতেই পারিনি স্বাতী আমাকে ছেড়ে দিতে পারে। আমি ভেবেছিলাম স্বাতী আর আমার সম্পর্ক কোনোদিন ভাঙবেই না। ঝগড়া মন কষাকষি তো সব সম্পর্কই হয়, আমাদের সম্পর্ক হয়েছিল। একদিন যে স্বাতী আর সত্যি ফিরবে না, আমি বুঝিনি। এই ভদ্রমহিলার স্বামী যদি সত্যিই মারা যান, আচ্ছা তাহলে ইনি কি করবেন? প্রিয়মের হঠাৎ অস্থির লাগতে শুরু করলো। ওই লোকটা আমার কেউ না বলে তার জন্য চিন্তা করব না, চিন্তা করার কি দরকার? এইসব সে কোনো কালে ভাবতে পারে না। এখন তো আরও পারছিল না। লেংড়ে আরও খানিকটা যাবার পর গাড়িটা এবার সত্যিই দাঁড়িয়ে পড়ল। পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। ব্যাস, আটকে দিয়েছে দাদা। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আপনি এখন ফিরবেন কি করে তাহলে দাদা?
শহরে এখনো মানুষের জন্য মানুষ ভাবে তাহলে? তারা ফুটপাত ধরে হাঁটছে। কাতারে কাতারে মানুষ হাঁটছে, কেউ কাঁদছে, কেউ বিহ্বল হয়ে দৌড়চ্ছে। কতজনের কাছের মানুষ আজ বাড়ি ফেরেন। অরুন্ধতী যতটা পারে জোরে হাঁটছে। প্রিয়ম হাঁটতে হাঁটতে চারিদিকে দেখছে পুলিশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। পুলিশকে নিজেদের কাজ করতে দিন, সরে দাঁড়ান, কেউ এগোবেন না সামনে। 6 লাভ হয়ে গেছে পুলিশের। অ্যাম্বুলেন্সের শব্দ যেন মাথায় এসে মারছে। গ্যাস কাটার মেশিন নিয়ে ভ্যান যাচ্ছে। মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। না, আকাশ তো কনক্রিট হয়ে গিয়েছিল। সেই কনক্রিট ভেঙে এখন মানুষকে বের করতে হবে টেনে। মিডিয়ার লোকেরা পথ চলতি মানুষদের দিকে বুম এগিয়ে দিচ্ছে। প্রিয়মের দিকেও একজন এগোলো। আপনার কি কেউ আছে ফ্লাইওভারের ওদিকে? কেউ ছিল? না, আমার কেউ নেই। আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই। টিভি নিউজের পর্দায় সরাসরি মেয়েটা প্রিয়মকে কৌতূহলী মানুষ ভেবে ছেড়ে দিল। অরুন্ধতির দিকে এবার বুমটা এগিয়ে দিল। হ্যাঁ, আমার স্বামী আছেন। আমার স্বামীর নাম সৌমিক দাস। আপনারা চেনেন ওকে? আমি না অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি, কিন্তু ওর ফোনে পাচ্ছি না। ও এখনো বাড়িতে ফেরেনি। আপনারা চেনেন আমার স্বামীকে বলুন না। আমার স্বামী সৌমিক দাস। সৌমিক, একটু দাঁড়িয়ে যাবেন? একটা বাইট নেব প্লিজ। হ্যাঁ, কি বলছে? ভাইট কি বলছে? অরুন্ধতী আবার বিহ্বল চোখে প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম অরুন্ধতির কনুই ধরে টান দিয়ে সামনের দিকে এগোতে থাকলো। মিডিয়ার মেয়েটি পেছন পেছন আসছে। শুনুন না, বেশিক্ষণ নেব না, জাস্ট 5 মিনিট। একটা এক্সক্লুসিভ নিউজ করতে হবে। আপনারা চাইলে আমরা পে করতে পারি। প্রিয়ম এগোতে থাকলো। মেয়েটা অন্য একজনকে ধরেছে। মানুষের কান্না প্রাইম টাইমে টিআরপি বাড়াতে খুব উপযোগী। আরবে উটের দৌড়ে বস্তায় বেঁধে শিশুদের রাখা হয়। শিশুরা যত কাঁদে উট তত জোরে দৌড়য়। এই টিআরপির খেলা এখন তাই হয়ে দাঁড়িয়েছে। মানুষ যত কাঁদবে, যত কষ্ট পাবে, তত নিউজ এক্সক্লুসিভ হবে, আর ততই টিআরপি বাড়তে থাকবে। ফ্লাইওভারের ধ্বংসাবশেষ এতক্ষণে চোখে পড়ল প্রিয়মের। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কি ভয়ঙ্কর! মিডিয়া, পুলিশ, নেতা গিজ গিজ করছে। গ্যাস কাটার দিয়ে কনক্রিটের চাই কাটা হচ্ছে। একটা বাসের এক প্রান্ত থেবড়ে গিয়েছে। বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করা হয়েছে। তারা রাস্তার একদিকে পড়ে আছে, রক্তাক্ত দেহ। কেউই যেন মানুষ না, মাংস পিণ্ড। প্রিয়ম রাস্তায় দাঁড়িয়ে বমি করে ফেলল। যতটুকু ভাত খেয়েছিল ঘি দিয়ে সব বেরিয়ে গেল। অরুন্ধতী দৌড়চ্ছে। যে মাংস পিণ্ডগুলো পড়ে আছে তাদের জামা দেখছে। না, কাউকে চেনা লাগছে না তার। এক শিশুও আছে। অরুন্ধতী কিছু ভাবতে পারছে না। সে শুধু তার বরকে খুঁজছে। একজন পুলিশ অরুন্ধতির দিকে এগিয়ে এলেন। কাউকে খুঁজছেন? হ্যাঁ অফিসার, আমার হাজবেন্ড ওনা এসপ্ল্যানেডে চাকরি করে। এখনো বাড়ি ফেরেনি। আমি অনেকবার ফোন করেছি, আমি ফোনেও পাচ্ছি না। আমি ওকে খুঁজছি, একটু হেল্প করুন না প্লিজ। একজন স্বেচ্ছাসেবিকা এগিয়ে এসে অরুন্ধতিকে ধরল। আমার স্বামী, আমার স্বামীর নাম সৌমিক দাস। ও না একটা লাল স্ট্রাইপ দেওয়া জামা পরে বেরিয়েছিল। একটু দেখুন না এখানে কোথাও আছে নাকি, একটু দেখুন না। অনেককেই হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা ক্যাম্প করেছি, আপনি বসুন, লিস্ট মিলিয়ে দেখে আমরা জানাচ্ছি। অরুন্ধতী দিশেহারা চোখে চারিদিকে দেখতে লাগলো। প্রিয়মকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবিকার নাগাল থেকে বেরিয়ে ছুট লাগালো। ওরা বলছে ওরা খুঁজছে আমার হাজবেন্ডকে খুঁজছে। প্রিয়ম পকেটে রুমাল পেল, মুখ মুছে বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে অপেক্ষা করা যাক। হ্যাঁ, একজন স্বেচ্ছাসেবিকা প্রিয়মের দিকে এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনারা প্লিজ ক্যাম্পে এসে বসুন। সিএম আসবেন, এখানে অযথা ভিড় করবেন না প্লিজ। এক্সকিউজ মি, এখানে। ওকে জিজ্ঞাসা করুন ওর বাড়ির কেউ কি এখানে আটকে আছে।
নাহলে উনি বুঝবেন কি করে আমার আমার ভেতরে কি যাচ্ছে। জিজ্ঞাসা করুন। প্লিজ 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 আমার সঙ্গে আসুন, আসুন আসুন, আপনারা আসুন। চেয়ার পেতে রাখা হয়েছে রাস্তার একপাশে, বসানো হলো তাদের। জলের পাউচ দেওয়া হলো। প্রিয়ম দাঁত দিয়ে পাউচ ফুটো করে অনেকটা জল খেয়ে নিল। অরুন্ধতী আবার তার বরের ফোন ট্রাই করে বলল, এখনো আনঅ্যাভেলেবল বলছে। আচ্ছা আচ্ছা, আমাকে কি এই জায়গাটায় যেতে দেবে না? প্রিয়ম দেখল গোটা জায়গাটাকে আটকে দিয়েছে পুলিশ। বেশ, বসুন, এখানেই অপেক্ষা করুন, দেখা যাক। অরুন্ধতী শূন্য চোখে সেদিকে তাকিয়ে রইল। কলেজ লাইফের নেশা আর তার পরবর্তী জীবনের নেশার মধ্যে অনেক তফাৎ থাকে। কলেজ জীবনের নেশা হয় নিজের বাহাদুরি দেখানোর জন্য, খানিকটা সঙ্গ দেয়, আর অনেকখানি দায়ী থাকে হঠাৎ ছাড়া গরু হয়ে যাওয়াটা। প্রিয়ম কলেজ জীবনে কখনো মদ ছোঁয়নি, ড্রাগসও নেয়নি, সিগারেট অবধি ছোঁয়নি। সাথী ছেড়ে দেওয়ার পর এসব শুরু হয়ে গেল। ভেবেছিল নেশা করলে সব ভুলে যাওয়া যায়। আদতে দেখা গেল নেশায় ব্যথার তীব্রতা অনেক বেড়ে যায়। মাঝখান দিয়ে তৈরি হয়ে যায় এক মারাত্মক অভ্যেস। ড্রাগস না নিলে হাত পা কাঁপতে থাকে, সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। অ্যাম্বুলেন্স একটার পর একটা দেহ নিয়ে যাচ্ছে। প্রতিবার অরুন্ধতী উঠে যাচ্ছিল। প্রিয়মকে একজন স্বেচ্ছাসেবক কানে কানে এসে বলে গেল, ওনাকে সামলান, আপনি যখন এসেছেন আপনাকেই সামলাতে হবে। প্রিয়ম কি করবে বুঝতে না পেরে অরুন্ধতীর হাত ধরল। বাধা দিল না অরুন্ধতী। ঠান্ডা বরফ শীতল একটা হাত, ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে আতঙ্কগ্রস্ত একটা হাত। আপনি বসে থাকুন, উঠে যাবেন না বারবার। আপনার স্বামীর খোঁজ পাওয়া গেলে ওরা ঠিকই জানাবে। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করি, আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে মেনে নেয়নি না? না, আসলে ওদের সৌমিকের জন্য অন্য মেয়ে পছন্দ ছিল। তবুও এখন মনে হয় ওনাদের জানানোটা দরকার। আপনাকে অনুরোধ করছি, আজ রাতটুকু দেখতে দিন। আজ রাতটা যাক, যদি আজ রাতেও কোনো খবর না পাই তাহলে না হয় কাল সকালে ফোন করে জানাবো। প্রিয়ম অরুন্ধতীর হাত ছাড়ল। এইভাবে হাত ধরে থাকাটা ঠিক সমীচীন হচ্ছে না। প্রেম করার সময় সে মেট্রোতে কিংবা অটোতে কোনো মেয়ের পাশে বসলেও তার প্রাণান্তকর চেষ্টা থাকতো সেই মেয়েটার ছোঁয়া বাঁচিয়ে চলা। তার মনে হতো মেয়েটাকে ছুঁলে সাথীকে ঠকানো হবে। সাথীকে এই কথাটা বলার পর খুব হেসেছিল সাথী। এখন তো সাথী নেই, তবু প্রিয়মের মনে হলো অরুন্ধতী বিবাহিত, এতে সৌমিককে ঠকানো হবে। প্রিয়ম চোখ বন্ধ করল। মানুষের প্রাণের দাম দিন দিন সস্তা হয়ে যাচ্ছে। কি করে সব ঠিক হয়ে যাবে? এভাবে তো কিছু ঠিক হয় না, হওয়া সম্ভবও না। যে মানুষগুলো চাপা পড়ে মারা গেছে কিংবা যারা এর ফলে বিকলাঙ্গ হয়ে যাবে চিরদিনের মতো, তাদের পরিবার বা তারা কিভাবে ঠিক হয়ে যাবে? এত সহজ না সবকিছু। একের পর এক মানুষ আসছে। এখন তারা যেখানে বসে আসছে অতটা অবধিও আর পুলিশ আসতে দিচ্ছে না, তার আগেই ব্যারিকেড করে দিয়েছে তারা। আর যারা আছে তাদেরকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদের কাছে এসে বলল, আপনারা সরে যান, এখনো এখানে। হ্যাঁ, কিন্তু অফিসার অফিসার আমার আপনি চলুন, ওদের কথাটা শোনা যাক। দেখুন, তর্ক করলে কিন্তু সমস্যা বাড়বে। অরুন্ধতী পড়ে যাচ্ছিল। প্রিয়ম বুঝলো টেনশন নিতে পারছে না আর।
স্বেচ্ছাসেবকেরা এসে অরুন্ধতিকে ধরল, চেয়ারে বসানো হলো, জল দেওয়া হলো। পুলিশ এসে আর একবার তাড়া দিচ্ছিল, অরুন্ধতির অবস্থা দেখে তাদের ছাড় দিল। আশেপাশের বাড়ি থেকে অসংখ্য কৌতূহলী চোখ সব কিছু দেখছে। নিউজ চ্যানেলেও সর্বত্রই নিশ্চয়ই দেখানো শুরু হয়ে গিয়েছে। যাদের বাড়ির কেউ নেই এর মধ্যে, তারা কত ভালো আছে, নাকি আদৌ কেউ ভালো নেই? নিজেরা এতটা খারাপ আছে যে অন্যের খারাপ থাকাটা উপভোগ করা ছাড়া আর কিছু করার নেই। এই থানার বড়বাবু, আপনি কি করছেন নাকি? আপনারা এতগুলো বডি পড়ে ওদিকে আসুন। একজন নেতা গোছের মানুষ এসে হম্বিতম্বি করতে করতে স্পটে রওনা দিল। এই তো উনি তো যাচ্ছেন। আচ্ছা, উনি যেতে পারলে আমরা কেন যেতে পারবো না? হ্যাঁ, আমাকে কেন যেতে দিচ্ছে না? আপনি বসুন, আমি দেখছি। মাথায় হাত দিয়ে বসলো অরুন্ধতী। প্রিয়মও বসল। অরুন্ধতীকে গ্লুকোজ জল দেওয়া হলো, একটু খেয়ে রেখে দিল অরুন্ধতী। বলছিলাম যে আপনি খেয়ে এসেছেন? কি বললেন? খাওয়া? কি করে খাই বলুন? প্রতিদিন ও বাড়ি ফিরলে আমরা একসঙ্গে খাই। আজ তো প্রিয়ম নিজের মনেই হাসলো কিছুটা। এরকম তো তাদেরও কথা ছিল। সারাদিন যেখানেই থাকুক, রাতের খাবারটা সে আর সাথী একসঙ্গে খাবে। এদের তো সবকিছু ঠিকঠাকই চলছিল, তা সত্ত্বেও তারা এখানে। সেই পুলিশ অফিসার এগিয়ে এসে অরুন্ধতীকে বললেন, আপনার হাজব্যান্ডের কোনো আইডি প্রুফ এনেছেন? না 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 না, আসলে আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তো, আমি তাড়াহুড়োয় কিছু আনতে পারিনি। তবে আমি বলতে পারি ওর নাম সৌমিক দাস। ও একটা লাল রঙের স্ট্রাইপ দেওয়া জামা, স্ট্রাইপগুলো ওই লাল স্ট্রাইপ দেওয়া জামা পরেছিল। সৌমিক দাস। একটু দেখুন না প্লিজ প্লিজ। আমাদের লিস্টে এই নামে কেউ হসপিটালাইজড হননি। আচ্ছা, আপনি একটু শুনুন। অফিসার প্রিয়মকে ডাকলেন। অরুন্ধতী উঠতে যাচ্ছিল। আপনি একটু বসুন, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। অরুন্ধতী বসে দু হাত দিয়ে নিজের মুখ ঢাকল। অফিসার প্রিয়মকে আলাদা করে সরিয়ে নিয়ে বললেন, আপনি ওর কে হন? প্রতিবেশী, মানে আমি ঠিক চিনিও না। পাড়ায় নতুন এসেছেন ওনারা, আজকেই আমাকে ডেকে নিয়ে এলেন। পাড়ায় কাউকে চেনেনও না ভদ্রমহিলা। দেখুন, আমার মনে হয় আপনি ওকে ফিরিয়ে নিয়ে যান। আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যান, খবর পেলে জানাবো। এখানে একটা মেস তৈরি হয়েছে, এই মেস কন্ট্রোল করা অসম্ভব। মন্দিরের সামনে একটা চায়ের তলায় একটা বাস চাপা পড়েছে। ওদিকে মনে হয় না কেউ বেঁচে আছে। শুধু এই পরিস্থিতিতে থাকলে উনি নার্ভাস হয়ে পড়বেন। আপনি হয়তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। সিএম নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি দেখছেন অন্য দিকটায়। এখানে র্যাফ নামবে। ঝামেলায় কেন থাকবেন বলুন? মানুষ বেঁচে থাকলে ঠিকই খবর পাওয়া যায়, তাই না? প্রিয়ম অরুন্ধতীর দিকে তাকালো। থেকে থেকে কেঁপে উঠছে সে। আমি বুঝতে পেরেছি অফিসার, সমস্যা হলো ভদ্রমহিলাকে নিয়ে যাওয়াটা। আমার মনে হয় না উনি রাজি হবেন। জোর করলে আবার সমস্যাও বাড়তে পারে। আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। উনি অসুস্থ হয়ে পড়বেন এখানে থাকলে। প্লিজ আপনি দেখুন একটু। কয়েক সেকেন্ড চুপ করে থেকে প্রিয়ম বলল, আচ্ছা ঠিক আছে। ড্রোন ক্যামেরা নিয়ে আসা হয়েছে, পুলিশের কুকুর নেমেছে। যত রাত বাড়ছে, ব্যারিকেডের বাইরে মানুষের ভিড় বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন। দেখুন, এটা হবারই ছিল, আর আমরা বহুবার বলেছিলাম। বিরোধীরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলছেন। প্রিয়ম চেয়ারে চোখ বুজে বসেছিল। কত মানুষ আছে সব অবস্থাতেই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারে। সে এই ধরনের মানুষদের হিংসে করে। এটা একটা গুণ। প্রিয়ম পারে না। কয়েক সেকেন্ড পর পর চোখ খুলে যাচ্ছে। দুঃসহনীয় এক রাত বেরোচ্ছে ধীমে তালে। অরুন্ধতী এক দৃষ্টিতে উদ্ধার কাজ দেখে যাচ্ছে। জায়গাটা জনবহুল। এরকম জায়গায় নির্মীয়মান ফ্লাইওভারের তলায় প্রচুর ছোট ছোট চায়ের দোকান বসে। আশ্রয়হীন মানুষেরা রাত্রে এখানেই শোয়। সেসব লোকেরাও এদিক সেদিক এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে পুলিশের তাড়া খেয়ে।
গোটা এলাকাটা হাই অ্যালার্টে চলে গেছে। এক মহিলার স্বামীকে উদ্ধার করা গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে দুজন পুলিশের কাঁধে ভর দিয়ে ভদ্রলোক ফিরলেন। হাউমাউ করে কাঁদছেন ভদ্রমহিলা। বেঁচে থাকাটা কি এতটা সুখকর? কারো বেঁচে থাকা মানুষের কাছে এতটা প্রয়োজনীয় হয়? প্রিয়ম ফ্যাল ফ্যাল করে দেখছিল। অরুন্ধতী জল খেল। আচ্ছা আচ্ছা, ওরা তো ওর নাম জানে না। আচ্ছা, এমনও তো হতে পারে হয়তো ওরা উদ্ধার করেছে এমন অবস্থায় যে ও কথাই বলছে না। হ্যাঁ, এমনও তো হতে পারে। কি হতে পারে না? বলুন বলুন, হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তা হতেই পারে। আচ্ছা, আপনার বাড়ির কাউকে বলতে পারতেন না আপনি? আমার বাড়িতে আমার বাবা মা দুজনেই হার্টের পেশেন্ট, জানেন, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। আমি কিভাবে ওদেরকে বলি বলুন? আমি অসম্ভব। ভাই বোন? না, আমি একাই, একমাত্র মেয়ে। ও, শুনুন না, আমি আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একবার প্লিজ ওদেরকে একটু বলে দেখুন না। একবার জাস্ট রিকোয়েস্ট করুন আমাকে একবার যেতে দিতে। মানে আমি ওকে একবার দেখলে না আমি ঠিক চিনে নেব। এখনো তো শুনলাম অনেকে বেঁচে আছেন, জানেন, মানে চাপা পড়ে আছে কিন্তু বেঁচে আছে, মানে প্রাণ আছে। আমাকে একবার যদি যেতে দেয়, একটু প্লিজ দেখুন না, প্লিজ। উঠল প্রিয়ম। অফিসার তাকে দেখে বললেন, এখন আর বলে লাভ নেই, গাড়ি আর পাওয়া যাবে না। তখন বললে ব্যবস্থা করা যেত। আপনারা তো যেতেই চাইলেন না। দেখুন, আমি গাড়ির জন্য আসিনি। ভদ্রমহিলা বারবার বলছেন ওকে একবার ভেতরে যেতে দিতে। আসলে বুঝতেই তো পারছেন কি মারাত্মক অ্যাংজাইটি থেকে বলছেন। ইম্পসিবল, ওকে বোঝান। এমনিতেই আমরা ওর শারীরিক অবস্থার কথা ভেবে এখানে ওকে বসার পারমিশন দিয়েছি, কিন্তু এই আবদার নেভার, কিছুতেই মানতে পারবো না। বুঝেছি। পকেট হাতড়ে একটা সিগারেট পাওয়া গেল। সেটা ধরাতে যেতে অফিসার বললেন, প্লিজ এখানে স্মোক করবেন না। ওপেন রাস্তায় পুলিশের সামনে স্মোক করবেন, মিডিয়া দেখবে, তারপর আরেকটা স্কুপ নিউজ প্রচার করা শুরু করবে। ওকে ওকে ওকে। সে চুপচাপ ফিরে এসে চেয়ারে বসে অরুন্ধতীকে বলল, হবে না, বাকিরা ঝামেলা করবে। অরুন্ধতী ফোন বের করে আর একবার শ্রমিককে ফোন করল। বারবার নট রিচেবল শুনে ফোন করে যেতেই থাকল। প্রিয়মের মনে পড়ল সেও এইভাবে সাথীর নাম্বারে ফোন করে যেত। সাথী শেষমেশ সিমটা পাল্টে ফেলল। সাথীর ফোন যখন পাওয়া যেত না, মাথা খারাপ হয়ে যেত তার। দেওয়ালে ঘুষি মেরেছে, বাথরুমে জল ছেড়ে মেঝেতে খালি গায়ে শুয়ে শুয়ে কেঁদেছে। বারবার এটাই মনে হয়েছে তার এতটা কষ্ট হচ্ছে, সাথীর হচ্ছে না। কেন সাথীর একবারও মনে হচ্ছে না তাকে ফোন করার কথা? এই শহরে এই কোথাও সুখের সংসার করছে সাথী, একবার ওর মনে হলো না প্রিয়ম কতটা কষ্ট পেতে পারে? ভাবলই না। এই কথাগুলো ভাবলে অদ্ভুত এক রাগ জন্ম নেয় প্রিয়মের ভেতরে। সব কিছু ভাঙচুর করে দিতে ইচ্ছে করে। পাওয়া যাচ্ছে না, ওর ফোন পাওয়া যাচ্ছে না। চলুন ফিরি, এত রাতে এখানে থাকাটাও সেফ নয়। যাবেন? ইস, আমি আপনাকে আজকে বড্ড বিপদে ফেললাম। আমি জানি আমি আপনাকে খুব কষ্ট দিচ্ছি না, বলুন। ছি 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 ছি। আচ্ছা শুনুন না, আপনি এক কাজ করুন, আপনি বরং বাড়ি ফিরে যান। আমি তো এই অবধি চলে এসেছি, আমি ওকে খুঁজে বার করব, আপনি বাড়ি ফিরে যান। শুনুন, ওরা আপনাকে যেতেও দেবে না, আর আপনার স্বামীকে উদ্ধার করা গেলে ওরা ঠিকই যা ব্যবস্থা করার করবে। আপনি অকারণ এখানে বসে আছেন, তার চেয়ে বরং চলুন। কিন্তু এভাবে ওকে বিপদের মধ্যে ছেড়ে চলে যাব, তা কি করে হয় বলুন তো?
আমি বুঝতে পারছি, কিন্তু এখন চলুন, প্রয়োজন হলে কাল সকালে আসবো। যাবেন? বিরোধীরা কিন্তু না। বরাবরই নিজের বিষয়টাকে আতঙ্কিত ছিল। ভিড়ের মধ্যে মানুষজন কেউ হাহাকার করছে, কেউ হাপুস নয়নে কাঁদছে, কেউ তীব্র চিৎকার করে গালাগালি করছে। অফিসার ঠিকই বলেছিলেন, তুমুল নৈরাজ্য শুরু হচ্ছে আস্তে আস্তে। কিছুক্ষণ পরে পরিস্থিতি সত্যি হাতের বাইরে চলে যাবে। একেই বোধহয় নরক বলে। আর কত খারাপ হবে নরক। জল কিনবো? না না, দরকার নেই। আপনার খুব কষ্ট হচ্ছে না? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম সো সরি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি আর পারছি না। আরে না না, ঠিক আছে, ওসব ভাববেন না। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। ওর বাড়ি থেকে না জানা মাত্র আমাকে অপয়া বলে দাগিয়ে দেবে, জানেন তো? বলবে আমার জন্যই ওদের ছেলেটা মরে গেল। এমনিতেই সারাক্ষণ যা নয় তাই বলে যাচ্ছে। বলছে আমার জন্যই নাকি ওদের ছেলে ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। ওদের আমার উপর অনেক রাগ, বিশ্বাস করুন। আমি এভাবে চলে যেতে পারবো না। প্রিয়ম দেখলো জনগণ ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে পারে, ফায়ার ব্রিগেডও এসে দাঁড়িয়েছে। স্বজনহারা মানুষকে কাঁদানে গ্যাস দিয়ে ভয় পাওয়ানো সম্ভব হবে না। বেশি ভাবল না প্রিয়ম। বেশি ভেবে লাভ নেই, তার তো নেই কেউ। বেঁচে থাকাটাই তার কাছে একটা শাস্তির মতো। 10 জনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মাটিতে সাদা কাপড় চাপা দেওয়া হয়েছে তাদের শরীরে। লাল স্ট্রাইপের জামা তাদের কেউই পরেনি। চোখ মুখ থেতলে গেছে। প্রিয়ম মানিব্যাগ বের করলো, প্রাণপণে মানিব্যাগের ভেতরের অংশটা শুঁকার চেষ্টা করলো। কিছু পাওয়া গেল না। যা ছিল সব বেরিয়ে চলে গেছে। নেশার দরকার ছিল এ সময়। নেশাগ্রস্ত মানুষ ছাড়া এ সময় পার করা সম্ভব নয়। মানুষকে নিয়ে চলে যাওয়া অ্যাম্বুলেন্সগুলো কিংবা মৃতের গাড়ির চালকদের রোবট বলে মনে হচ্ছে তার এখন। আবার একটা বুম সামনে এলো তার। আপনার কেউ আছে ওখানে? ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব কেউ? আচ্ছা, এত রাতে টিভি কেউ দেখে? আমার ইন্টারভিউটা কে দেখবে এখন? সাংবাদিক তার দিক থেকে বুম সরিয়ে নিল। কে একজন ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, লাশ সরিয়ে নিচ্ছে, বুঝলি? লাশ সরিয়ে নিচ্ছে। লাশ পেলেই তো লজ্জার ব্যাপার হয়ে যাবে না? এরা লাশ সরিয়ে নিচ্ছে, মরে গেলে ছাড়া কেউ জানতেও পারবে না। উদ্ধারের সঙ্গে সঙ্গে সব লাশ পাচার হয়ে যাচ্ছে। প্রিয়ম চেষ্টা করলো কথাটা কে বলেছে শোনার জন্য। অরুন্ধতীকে বলা দরকার কি, ভেবে উঠতে পারল না সে। তাকে দূরে দেখে অরুন্ধতী ছুটে তার কাছে এসে তার হাত ধরল। কি আপনি কি চলে যাবেন? না না, আমি যাচ্ছি না। আপনি উঠলেন কেন? বসুন না। অচেনা অজানা একজন মহিলা এসে এইভাবে তার হাত ধরছে। অন্য সময় হলে কতটা অস্বাভাবিক মনে হতো, এখন কিছুই অস্বাভাবিক লাগলো না। অরুন্ধতীকে নিয়ে আবার বসালো প্রিয়ম। আচ্ছা, আপনার হাই বা লো প্রেশার নেই তো? আমি প্রেশার চেক করিনি কখনো। প্রিয়মের হাত ছাড়েনি অরুন্ধতী। প্রিয়ম কিছু বলল না। এই পরিস্থিতিতে অরুন্ধতীর মানসিক অবস্থা আর কি হবে। রাত 2টো বাজতে চলল। একজন সাংবাদিক ক্যামেরার সামনে খুব লাফ ঝাঁপ দিয়ে চেয়ারে বসে চা খাচ্ছেন। ওয়্যারলেসে পুলিশ নিজেদের মধ্যে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। প্রবল অস্বস্তির সঙ্গে প্রিয়ম লক্ষ্য করল অরুন্ধতীর শরীর তাকে এর মধ্যে জাগিয়ে তুলছে। তার কোনোই অরুন্ধতীর এক স্তনে লেগেছিল। এখন প্রবল উত্তেজনা হচ্ছে তার। সে তো ভালো ছেলে। প্রেমিকা ছেড়ে গেলে প্রবল নেশা করে রিহ্যাবে যেতে হয় তাকে। অচেনা নারীর স্পর্শে হঠাৎ এরকম হবে কেন? হাই, আমি স্বাতীলেখা। তোমার গান শুনলাম সেদিন সোশ্যালে, খুব ভালো লাগলো।
মেয়েটা হাত বাড়ালো। প্রিয়ম প্রথমে ঘাবড়ে গেল। একটা জলজ্যান্ত মেয়ে তার গান ভালো বলছে। ওরে বাবা! হাই, কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ, প্রিয়ম এবার হাত বাড়ালো। না না, কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। চা খাও? হ্যাঁ, না না, চা ভালো না। এই, মোমো খাও? রবীন্দ্র সদন মেট্রোর ওখানে দারুণ মোমো পাওয়া যায়, খাবে? প্রিয়ম কিছু না ভেবেই রাজি হয়ে গেল। মেট্রো চড়ল দুজনে। সাথী কথা বলতে শুরু করলো। প্রিয়ম কিছুটা কম। মোমো খাওয়ার পর দুজনে নন্দনের ভেতরে গিয়ে বসল। আড্ডা মেরে ফেরার পর সে রাতটা স্বপ্নের মতো কেটেছিল। বাড়ি ফিরেই সাথীর মেসেজ। হাই, কি খবর? মা তখনও বেঁচে ছিল। সে সময়টা রাতের খাওয়া সেরে সারা রাত ধরে সাথীর সঙ্গে গল্প করত। ঘুমোতে ঘুমোতে রোজ ভোর হয়ে যেত। আজে বাজে কথা, ভুল ভাল সব বিষয়ে দুজনে কথা বলে যেত। এরপরেই একদিন সাথীর আচমকা প্রস্তাব এলো। এই, ডায়মন্ড হারবার যাবে? কেন, মানে কি আছে সেখানে? রুম পাওয়া যায়। রুম? দুজনে কলেজ এক্সকারশনের নাম করে গেল। দরজা বন্ধ করার পর প্রিয়মের মনে হচ্ছিল তার হৃদয়টা বুঝি ফেটে বেরিয়ে যাবে। সে কি উত্তেজনা! সাথী শাড়ি পরে গেছিল, কিছুতেই ব্লাউজের হুক খুলতে পারছিল না প্রিয়ম। সাথী, আমি মানে সাথী হাসতে হাসতে তাকে ফিসফিস করে বলল, ধ্যাৎ, কথা। পরস্পরের ঠোঁটের স্বাদ গাঢ়তর হলো। একে অপরের শরীরে প্রবেশ করলো গভীর আবেগে। প্রিয়ম নিজের মধ্যে ছিলই না। সাথীর নগ্ন শরীরটা তাকে পাগল করে দিয়েছিল। সবকিছু হয়ে যাবার পর সাথী তাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। আর প্রিয়মের শুধু মনে হতে লাগলো, যদি পুলিশ চলে আসে। সাথী, বলছি পুলিশ টুলিশ যদি... ধুর, ভীতু একটা। শুয়ে থাকো, কিচ্ছু হবে না। কিছু হলোও না, তবু প্রিয়মের খুব ভয় হচ্ছিল। পুলিশে তার বড় ভয় ছিল। মাঝরাতে হোটেলের সামনে রাস্তা দিয়ে গাড়ি যাবার শব্দেও প্রিয়ম বারবার জানলা দিয়ে গলা বের করে দেখে গেছে পুলিশের গাড়ি না তো। পরের দিন ভোরে হোটেল থেকে চেক আউট করে তবে শ্বাস ছেড়েছে। বাপরে বাপ, কি চিন্তার ব্যাপার! বাপরে, মজা গেল। সাথী খুব হেসেছিল। সারা রাস্তা খিলখিল করে হেসেছে আর বলেছে, ভিতর ডিম কোথাকার একটা। বাড়ি ফেরার পর নিজের ঘরে শুয়ে বারবার ইচ্ছেটা আসতে শুরু করলো। সাথীকে নগ্ন দেখার ইচ্ছে, সাথীর শরীরের প্রতি জায়গায় চুমুতে চুমুতে ভরিয়ে দেওয়ার ইচ্ছে। সাথী ভয় দেখালো। ধ্যাৎ পাগল, এরকম করে না। সত্যি সত্যি তো পুলিশ চলে আসবে, তখন বুঝবে কিন্তু। পুলিশের নাম শুনে প্রিয়ম খানিকটা সিঁটিয়ে গেল বটে, কিন্তু কদিন পরে আবার শুরু করলো। সিনেমা হলের অন্ধকারে শরীরের খিদে পুরো মেটে না। শুধু চুমু খেয়ে বাড়ি ফিরে ডায়মন্ড হারবারের সেই রাতের কথা বারবার মনে হতে শুরু করে। রাত জুড়ে ঘ্যান ঘ্যান করা শুরু করলো প্রিয়ম। অনেক সাধ্য সাধনার পর অবশেষে সাথী মেনে নিল। ঠিক আছে, আরেকবার অন্য কোনো হোটেলে যাওয়া যেতেই পারে। শুনুন, রাত 3টে। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে এসেছিল বোঝেনি সে। আশ্চর্য ব্যাপার, অন্যান্য দিন হলে তো কিছুতেই ঘুম আসতো না। ঘুমের ওষুধ না খেয়ে শুলে
জানলার বাইরেটায় একটা সময় ভোরের আলো ফুটে উঠত, আর এখানে এত কিছুর মধ্যে তার ঘুম চলে এলো। অরুন্ধতী ডাকছে তাকে। হ্যাঁ 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 বলুন। বলছি এখানে কোথাও বাথরুমের ব্যবস্থা আছে কিনা জানেন? বাথরুমের ব্যবস্থা? প্রিয়ম চিন্তিত মুখে অরুন্ধতির দিকে তাকালো। আচ্ছা থাক, ছাড়ুন। না না, থাকবে কেন, দাঁড়ান, আমি দেখছি। রোশন শর্মা সাক্ষাৎকার দিচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে উড়ে এসেছেন মাঝরাতে। তাকে দেখা মাত্র মিডিয়ার প্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, উড়ালপুলের গার্ডার কংক্রিটের ভার সামলাতে পারেনি। বাঁকের মুখে পিলার থাকায় ওজনের ফারাক হয়ে গেছিল। এছাড়া তো আর কোনো কারণ দেখছি না। স্যার, আপনার কি মনে হয় এখানে কোনো দুর্নীতি থাকতে পারে? দেখুন, আমি আলটপকা কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত হবে। এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে চলে আসা আমার পক্ষে অসম্ভব। স্যার, এই মুহূর্তে এই ঘটনায় দেশের অন্যান্য শহরও নিশ্চয়ই ভয় পাচ্ছে। এত ফ্লাইওভার উঠছে, সেগুলো যে এভাবে ভেঙে পড়তে পারে কেউ তো আগে ভাবেনি। স্যার, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে ভবিষ্যতে এরকম কিছু হবে না? রোশন উত্তর দিতে যাচ্ছিলেন, হঠাৎ একটা চেনা মুখ দেখলেন। এক্সকিউজ মি স্যার, উত্তরটা দিয়ে যান। চলে যাচ্ছেন কেন? রোশন কান দিলেন না। পুলিশ সাংবাদিকদের আটকে দিল। রোশন দৌড়ে গেলেন। আরে প্রিয়ম, আরে এই যে ছোঁড়া, এই যে, আরে কেমন আছিস? হ্যাঁ, চিনতে পারছিস? প্রিয়ম হাঁ করে রোশনের দিকে তাকালো। রোশন কাকা বাবার বন্ধু ছিলেন, প্রায় আসতেন তাদের বাড়ি। রোশন প্রিয়মের কাঁধে হাত রাখলেন। ভালো আছি কাকু, আপনি কেমন আছেন? সত্যি সেই কবে এসেছিলেন? আরে সে অনেক গল্প। তা তুই এখানে কি করছিস? আচ্ছা, তোর ফ্যামিলির বউ বিয়ে করেছিস? না না না, সেরকম কিছু না। আমার এক প্রতিবেশী পাড়ায় নতুন এসেছেন। আসলে ওর বরের খোঁজ পাওয়া যাচ্ছে না। মাই গড, এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ওয়ার্স্ট নাইটমেয়ার। জাস্ট ভাবা যাচ্ছে না জাস্ট। হ্যাঁ, সত্যি তাই। সেই পুলিশ অফিসার রোশনের কাছে এসে দাঁড়ালেন। স্যার, আপনি রেড জোনে যাবেন? এই দাঁড়া, আমি এসে তোর সঙ্গে কথা বলছি, কেমন? কাকু বলছি, আপনি মেয়েটাকে ওখানে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারেন? না রে, হবে না। আসলে আমাকে সেন্ট্রাল থেকে পাঠিয়েছে, বুঝলি তো। পলিটিক্যাল চাপানুতোর তো অনেক থাকে, বুঝতেই পারিস। আমি কাউকে নিয়ে গেলে সেটা নিয়ে হাজার কথা উঠবে। তবে চিন্তা করিস না, আমি চেষ্টা করছি যেভাবে হোক ওর হাজব্যান্ডের ব্যাপারে খবর জোগাড় করার। আমাকে শুধু ছেলেটার নামটা বল। ও, অরুন্ধতির বরের নামটা কি বলেছিল যেন? 1 মিনিট বলে দৌড়ে অরুন্ধতির কাছে গেল। সরি, বলছিলাম যে আপনার হাজব্যান্ডের নামটা আরেকবার বলবেন? কেন, কোনো খোঁজ পাওয়া গেছে ওর? না না, মানে আপনি একবার বলুন, আমি দেখছি কি করা যায়। ও, সৌমিক দাস, লাল স্ট্রাইপ দেওয়া জামা। সৌমিক দাস, লাল স্ট্রাইপ দেওয়া জামা। হ্যাঁ, ঠিক আছে, আসছি। আবার দৌড়ে প্রিয়ম রোশনের কাছে গেল। কাকু, সৌমিক দাস, লাল স্ট্রাইপ দেওয়া জামা। ঠিক আছে রে, আমি চেষ্টা করছি। তুই ভাবিস না, ভালো থাকিস, কেমন? অনেকদিন পরে তোকে দেখে খুব ভালো লাগলো, জানিস তো। তোর বাবা মারা যাবার পর তো আর যাওয়া হলো না। তা মা ভালো আছেন? কাকু, মাও আর নেই। কি আর বলবো, কিভাবে সবকিছু পাস্ট টেন্স হয়ে যায় ভাবা যায় না। যাকে, ভালো থাকিস বাবু। বাই দ্য ওয়ে, তোর ফোন নাম্বারটা দে।
আমি ফোন করে একদিন চলে যাব না হয়, হ্যাঁ? প্রিয়ম তার ফোন বের করে বলল, কাকু এই ফোনটা নাও, তোমার নাম্বারটা যদি একটু ডায়াল করে দিতে। রোশন প্রিয়মের ফোন থেকে নিজের নাম্বার ডায়াল করে বললেন, ঠিক আছে রে, আমি এলাম, হ্যাঁ? কন্ট্যাক্ট করিস। আর আমি দেখছি আমি শ্রমিক বাবুর ব্যাপারে বলছি ওদের। তুই যা, বাড়ি যা। ঘাড় নাড়ল প্রিয়ম। রোশন ফ্লাইওভারের দিকে রওনা দিলেন। পুলিশ অফিসার প্রিয়মকে বললেন, আপনি ওনাকে চেনেন নাকি? ও হ্যাঁ, আমার বাবার বন্ধু ছিলেন। খুব সেন্সিটিভ ব্যাপার এটা। উনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছেন। আজে বাজে কিছু বলে ফেলেননি তো? না না, আমি সেরকম কিছুই বলিনি। অফিসার অরুন্ধতির দিকে তাকিয়ে বললেন, একটা জিনিস আপনাকে বলি, ওনাকে বোঝান এভাবে বসে থেকে নিজের শরীর খারাপ হওয়া ছাড়া আর কিন্তু কিছু হবে না। পারলে ওনাকে নিয়ে যান। আপনি আমার নাম্বারটা রাখুন, আর উনি যেতে চাইলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাইরে অসংখ্য ভিকটিমের ফ্যামিলির লোক অপেক্ষা করছে। উনি অসুস্থ হয়েছেন বলে এই জোনে ওকে বসতে অ্যালাউ করা হয়েছে। সমস্যা হলো আমরা বেশিক্ষণ এটাকে অ্যালাউ করতে পারবো না। প্রেস জানতে পারলে আরেকটা ঝামেলা শুরু করবে। আমি তো বলছি আমি ব্যক্তিগতভাবে ওনার হাজব্যান্ডের ব্যাপারটা দেখছি। ঠিক আছে, আমি কথা বলছি। ঘটনাটার জাস্ট আধ ঘন্টা আগে আমি এখান থেকে গেছি। আরও কত মানুষ, কি করে সবাইকে আটকাই বলুন তো? ডিউটি করতে এসেছি, কিন্তু আমরাও তো মানুষ। হ্যাঁ, তা তো ঠিকই। অরুন্ধতির কাছে গিয়ে প্রিয়ম বলল, বলছিলাম যে ওরা আমাদেরকে চলে যেতে বলছেন, কি করবেন? এখানেই থাকবো। বাড়ি গিয়ে কি করব বলুন তো? আপনি প্লিজ থাকুন। আচ্ছা। আমার ছেলে টিউশন পড়ে ফিরছিল, এই সময় ফেরেও ক্লাস 8-এ পড়ে। ওর কাছে তো মোবাইলও নেই, কোনো খোঁজ পাচ্ছি না। এক মা কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাকে নিয়ে এসে শুশ্রূষা করছে স্বেচ্ছাসেবকেরা। প্রিয়ম রাস্তাতেই বসে পড়েছে। জীবনটা একেবারেই শেষ হয়ে গেল তার। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না। ভালো পরিবারের ছেলে, বাবা ভালো চাকরি করতেন, বছরে 2 বার বাইরে বেড়াতে যাওয়া। বাবা চলে যাবার পর থেকে সবকিছু কেমন ঘেটে গেল। মা দিশেহারা হয়ে গেলেন। প্রেশার, সুগার সব হয়ে গেল। সাথীকে আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিল প্রীতম। প্রিয়ম স্বেচ্ছাসেবকদের দেখল। এদেরই মধ্যে একটা মেয়েকে অনুরোধ করায় অরুন্ধতিকে পরম মমতায় বাথরুম নিয়ে গেছিল। কি ভাগ্যিস রাস্তার পাশে সুলভ শৌচাগারে কোনো ক্ষতি হয়নি। সাথী বলতো আর কিছু না হোক, শহরের সবকটা সুলভ শৌচাগার তার চেনা। দ্বিতীয়বার তারা ডায়মন্ড হারবারে যায়নি, শহরেরই একটা হোটেলে গেছিল। দেখলে কিভাবে রিসেপশনিস্ট দেখছিল? এই জন্য আমার ভালো লাগে না। আরে দেখুক না, কিছু যায় আসে না। ডায়মন্ড হারবার থেকে ফেরার পর সে শুধু কল্পনা করে গেছিল সাথীর শরীরের বিভিন্ন অংশে আদর করছে, প্রবল আবেগে চুমু খাচ্ছে। একসঙ্গে তারা স্নান করবে, গোটা দিন একে অপরকে আদর করে যাবে। সাথীর শরীরে তার আঙুল দিয়ে ছবি আঁকবে। অনেক কিছু ভেবেছিল সে, বাস্তবে সেটা পারল না। এলো পাথারি চুমু খেতে শুরু করলো। সাথী অংশগ্রহণ করলো। পৃথিবীতে শুধু তারা দুজন আছে, আর কেউ নেই, থাকার দরকারও নেই। প্রিয়মের মনে হচ্ছিল সে পৃথিবী জয় করেছে। আদরে আদরে ভাসিয়ে দিচ্ছিল সাথীকে। হঠাৎই ছন্দপতন হলো। কলিং বেল বেজে উঠল। সম্পূর্ণ নগ্ন দুজন। প্রিয়মের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড ছিটকে বেরিয়ে আসবে। এই সাথী, দেখো না। আমি কি দেখব? আমি বাথরুমে যাচ্ছি, তুমি যাও। আমি কোনো মতে টাওয়েল জড়িয়ে প্রিয়ম বাইরে বেরিয়ে দেখল হোটেলের বয়। স্যার, কিছু খাবেন? হ্যাঁ,
না না, কিছু লাগবে না। ছেলেটা চলে যেতেই প্রিয়ম দরজা বন্ধ করে সাথীকে ডাকলো। সাথী বেরিয়ে এসে বলল, ধুর, আমার ভালো লাগছে না, চলো বেরিয়ে যাই। আগের দিন আমি ভয় পাচ্ছিলাম আর আজকে তুমি। পাগল নাকি? হ্যাঁ, কিচ্ছু হবে না। শোনো, তুমি বা আমি একটা চাকরি পাই, আমরা বিয়ে করি, তাহলে তো এত ভয়ের কিছু থাকবে না, বলো? রাগ হচ্ছিল প্রিয়মের। সে সাথীর গলায় চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু শেষবারের মতো আমি পারছি না, কেমন ভাবে সবাই দেখছিল আমাদের। চলো না, বেরিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। প্রবল গরম ছিল সেদিন। রোদের মধ্যে রাস্তায় বেরোলো দুজনে। মেট্রোতে চড়ল কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে। সারা রাস্তা তারা হাত ধরাধরি করে ঘুরল। আচ্ছা, এভাবে না ঘুরে কারো একটা ফ্ল্যাট খুঁজলে হয় না? আমার কাছে কিন্তু আরও একটা ভালো আইডিয়া আছে। কি? আমরা চুপচাপ রেজিস্ট্রিটা করে নিই না? রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে কেউ কিছু বলতেও পারবে না, আর আমরা যে কোনো হোটেলে চলেও যেতে পারবো। মানে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে নেব? হ্যাঁ, কি অসুবিধা আছে? আচ্ছা, তোমার কি এখনো ডাউট আছে নাকি? আমরা তো বিয়ে করব একদিন, সেটা এখনই করে নি, কি বলো? খোঁজ নি? আমার কেমন যেন ভয় ভয় লাগছে, মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? প্রিয়ম শক্ত করে সাথীর হাত ধরল। না, একেবারে না। বাবান, এই বাবান। সার দিয়ে মানুষের লাশ উদ্ধার হচ্ছে। কারো পা থেঁতলে গেছে, কারো মাথা। যারা বেঁচে আছে তারা অর্ধমৃত। বেঁচে থাকাটাও তাদের কাছে শাস্তি হয়ে যাবে জীবনের বাকিটা সময়। প্রিয়মের মলয়ের কথা মনে পড়ে গেল। তার মনে হচ্ছে মলয় এদের মধ্যেই আছে, প্রাণপণে ডাকছে তাকে বাঁচাবার জন্য, অথচ সে মলয়কে বাঁচাতে পারছে না। ক্যান্সার হয়েছিল মলয়ের, প্রচুর টাকার দরকার। সে তখন সাথী ছাড়া আর কিছুই দেখছে না। দেখা করে এসে সবে বাড়িতে শুয়েছে, অমলদা ডাকলো। বেরিয়ে দেখল পাড়ার সবাই বেরিয়েছে মলয়ের জন্য টাকা তুলতে। টাকা দরকার, ওষুধের টাকা নেই। দিতে পারবি বাবান কিছু টাকা? দেখছি। সে জানতো তার কাছে টাকা আছে, দেখছে বলে আর দেয়নি। সে এটাও জানতো যে মলয় মরে যাবে, তাই অকারণ টাকা দিয়ে কি লাভ? মানুষ যখন মরেই যাবে তখন তার টাকা নষ্ট করার তো দরকার নেই। দেয়নি সে। 2000 টাকা ছিল, অনেক দিনের জমানো, কিন্তু বলে দিয়েছিল তার কাছে টাকা নেই। সেই টাকা দিয়ে সাথীর সঙ্গে ঘুরেছে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখেছে, 150 টাকায় 10 টাকার পপকর্ন কিনে খেয়েছে, কিন্তু মলয়ের চিকিৎসার জন্য কোনো টাকা দেয়নি। জ্ঞান হবার পর থেকে তারা যখন মাঠে খেলতে যেত, মলয়ের পিছনে লাগতো সবাই। একটু সরল ছিল ছেলেটা। সে নিজে একবার মলয়কে স্ট্রাইকার ছুঁড়ে মেরেছিল ক্যারাম খেলতে গিয়ে। মলয় তাকে ঘুরে মারেনি, রাগও করেনি, নিজের ছোট ভাইয়ের মতো দেখত। দুপুরে ঘুমিয়ে ওঠার পর বুঝতে পারা যায় না সন্ধ্যা হয়েছে না ভোর হয়েছে। এরকম এক বিকেলে মলয় তার বাড়িতে এসেছিল। তারা বাজারে গিয়ে আলুর চপ খেলো। সাইকেল চালানোটাও মলয় শিখিয়েছিল তাকে। 2 বছরের বড় ছিল মলয়। সবার বাড়িতেই অবাধ যাতায়াত, আর কোনো মেয়ে দেখলেই অবধারিতভাবে তার প্রেমে পড়ে যাবে, আর তার কাছে এসে গল্প শোনাবে মেয়েটা কত ভালো ছিল। জীবনে প্রেমিকা চলে এলে বন্ধুরা দূর হয়ে যায়। সে শুনেছিল মলয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, জ্বর কমছেই না। তারপর টেস্ট করানোর পর জানা গেল ব্লাড ক্যান্সার হয়েছে। মলয়ের বাবা ক্লার্কের চাকরি করতেন, চিকিৎসার খরচ বেশি দিন টানতে পারলেন না। পাড়ার লোকেদের কাছে হাত পাততেই হতো। সবাই দিল কিছু না কিছু,
প্রিয়ম দেখছি বলে ভুলেও গেছিল। স্বাতীর শরীরের গন্ধ তাকে প্রবলভাবে টানছে। তখন পাগলের মতো সে খুঁজে বেড়াচ্ছে কোথায় স্বাতীকে নিয়ে কয়েকটা ঘন্টা কাটানো যায়। একদিন সকালে খবর এলো নেই আর মলয়। বাবা মার এক ছেলে মলয় আর নেই। দীপাবলির সময় বাড়িতে মলয় কোত্থেকে আলো এনে জ্বালাতো। পাড়ার সবাইকে খুব গর্ব করে বলতো সে এই আলোগুলো কত খুঁজে খুঁজে নিয়ে এসেছে। সেবারে মলয়দের বাড়িটা ভুতুড়ে বাড়ির মতো একা একা দাঁড়িয়ে রইল। মলয় আজকাল ঘুমের ওষুধ খাবার পরও মাঝে মাঝে আসে স্বপ্নে। কি রে বাবান, ক্যারাম পিটাবি? মলয়ের কাছে খেলা মানেই ক্যারাম পেটানো, ফুটবল পেটানো, র্যাকেট পেটানো। শুইয়ে রাখা ওই মৃতদেহগুলোর মতোই মলয়ও শুয়েছিল নিশ্চয়ই একদিন। প্রিয়ম সেদিন সাথীকে নিয়ে বর্ধমানে গেছিল। মলয়ের খবরটা শুনে সাথী বলেছিল, তুমি দেখতে গেলে না? না, আমার কষ্ট হয়। আচ্ছা, মরে যাওয়ার পর দেখে কোনো লাভ আছে? সাথী আরো কিছু বলতে গেছিল, প্রিয়ম তাকে জড়িয়ে ঠোঁটে চুমু খাওয়ায়। আর কিছু বলতে পারেনি। খোঁজ টোজ নিয়ে বিভিন্ন জায়গার হোটেলে নিয়ে যেত সে সাথীকে, যেখানে তাদের কেউ চেনে না, দেখা হলে বাড়িতে কেউ কিছু বলতে পারবে না। সাথী সময় চেয়েছিল, হুট করে রেজিস্ট্রি করলে তার বাড়ির লোকে কষ্ট পেতে পারে। প্রিয়ম বারবার বুঝিয়ে গেছে কেউ কষ্ট পাবে না। বাবা মা কেন আসবে ভালোবাসার মাঝখানে? পৌনে 4টে বাজে। খানিক্ষণ পর ভোর হবে, তবু অন্ধকার কাটছে না। প্রিয়মের মনে হচ্ছে গোটা শহরটা আরো গাঢ় অন্ধকারে ডুবে যেতে শুরু করেছে। প্রতিটা মৃতদেহ মলয়, প্রতিটা মৃতদেহ তাকে বলতে চাইছে, 10টা টাকাও কি দিতে পারতি না বাবান? ঘুমোচ্ছিল প্রিয়ম। দুপুরবেলা কলিং বেল বেজে উঠল হঠাৎ। উঠে দরজা খুলে প্রিয়ম অবাক হয়ে গেল। সাথী ঘরের ভেতর ঢুকে বলল, রিহ্যাব থেকে কবে এলে? সাথীর দিকে তাকালো প্রিয়ম। ঝলমল করছে। খুব ভালো আছে নিশ্চয়ই। সে মানিব্যাগটা শোঁকার চেষ্টা করল। লাভ নেই, একটুও কিচ্ছু নেই। এখন ভীষণ দরকার ছিল, সবকিছু ভুলে যাওয়ার জন্য ভীষণ দরকার। লজ্জাও লাগে না? না, এখন বুঝি আমার ডিসিশন একদম ঠিক ছিল। আমি একদম ঠিক করেছিলাম তোমাকে ছেড়ে দিয়ে। প্রিয়ম শূন্য চোখে সাথীর দিকে তাকালো। কষ্ট হচ্ছে, একটা প্রবল কষ্ট। যখন যেটা নিয়ে অবসেসড হও তখন সেটা নিয়েই পড়ে থাকো। একটা সময় শুরু হয়েছিল হোটেল খোঁজা, এদিক সেদিক যেখানে পেতে যাওয়ার জন্য একেবারে চোরাচুরি করতে আমাকে। হাঁপিয়ে গেছিলাম আমি। তুমি তুমি ম্যানিয়াক হয়ে গেছিলে, বোঝো সেটা? কি ভাত খাই এখন, ভালো লাগে খেতে। খাবার বানাবার ঝঞ্ঝাটও তেমন নেই। খাবে? না, তোমাকে একটা খবর দিতে এলাম, দিয়েই চলে যাব। আসলে ফোন পাইনি তোমার, তাই ঠিক করলাম নিজে এসে দিয়ে যাব। এসে দেখব আমার সিদ্ধান্ত কতটা ঠিক ছিল। বিয়ে করছো তাই তো? শুধু বিয়ে কেন, অম্বরীশ তোমার মতো না। আমার খোঁজ রাখে, প্রতিটা ছোট ছোট বিষয় নিয়ে খোঁজ রাখে আমার। তুমি তুমি একটা স্কাউন্ডারেল, একটা সেলফিশ, স্বার্থপর। আদতে তোমার বাবা মা তোমাকে মানুষই করে উঠতে পারেনি, মাকেও তো বাঁচাতে পারলে না। তুমি মার খোঁজ নিয়েছিলে আমি যখন ছিলাম না? না, কেন খোঁজ নিতে হবে? মরে বেঁচে গেছেন উনি। আচ্ছা,
ভালো থেকো। কি নাম বললে ছেলেটার? অম্বরীশ। কি করে? এনআরআই? হ্যাঁ, NRI। বিয়ে করে আমরা সুইডেনে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার এই মুখটা দেখতে হবে না, এটাই আমার শান্তি। প্রিয়ম টিভি চালালো। টিভিতে খবর দেখাচ্ছে। এই তো ভালোই সঙ্গী পেয়ে গেছো। টিভি দেখো, বাবার জমানো টাকার সুদে বাকি জীবনটা কাটিয়ে দাও, আর কি ভাত খাও। দয়া করে আর কোনো মেয়ের জীবন বরবাদ করতে চেও না। মানি প্লান্ট গাছ আছে একটা তার ঘরে। প্রিয়ম সেটার দিকে তাকালো। পাড়াতে একটা নার্সারি হয়েছে, ঘি কিনতে গিয়ে দেখতে গিয়েছিল। দোকানদার বলল এই গাছটা ভালো, সে নিয়ে এলো। বাড়ছে এই গাছটা একটু একটু করে। দিবি লাগে দেখতে। সাথী ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে তার দিকে এগিয়ে দিল। প্রিয়ম কার্ডটা হাত পেতে নিল। খুব সুন্দর কার্ডটা, লাল রঙের, হৃদয়ের ওপর সাথী আর অম্বরীশের নাম লেখা। সাথী, অনেকদিন বিয়ে বাড়ি খাই না, যাব তবে। একদম নয়, কুকুর এবং তুমি নট অ্যালাউড আমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে। বাবা বলে দিয়েছে। আমি আজকে কেন এসেছিলাম জানো? নিজের মধ্যে যেটুকু সংশয় ছিল সেটুকু মেটাতে এসেছিলাম। সবকিছু শেষ করে দিয়েছিলে তুমি আমার। সারাক্ষণ শুধু সেক্স সেক্স। ভালোবেসেছিলে আদৌ, নাকি শুধু শরীরটাই বড় হয়ে গেছিল তোমার কাছে? এখন ঠিক বলতে পারবো না। পারবে কি করে? এখন তো আর আমি তোমার অবসেশন না। আচ্ছা শোনো, ভুলেও না কারোর কথা টথা শুনে বিয়ে টিয়ে করতে যাও না, হ্যাঁ? একটা মেয়ের গোটা জীবন নষ্ট হয়ে যাবে, বুঝেছো? ঠিক আছে, বিয়ে করব না। সাথী উঠে দাঁড়ালো। তোমাকে দেখে না আমার ঘেন্না মিশ্রিত করুণা হচ্ছে, জানো? ছি 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 ছি, কত বড় ভুল করে ফেলেছিলাম। ছি, ভাগ্যিস তোমার কথা শুনে রেজিস্ট্রিটা করতে যাইনি, তাহলেই একদম সর্বনাশ হয়ে যেত। উফ, বেঁচে গেছি আমি। বলছিলাম, বাড়ির পিছনে একটা ছোট্ট বাগান করেছি, তুমি কি দেখবে? সাথী দাঁড়িয়ে গেল। বাগান করেছো তুমি? কই দেখি। এসো। বাগান দেখতে গেল সাথী। প্রিয়মের আবার নিজের সঙ্গে যুদ্ধ শুরু হলো, প্রবলভাবে নিজেকে সুস্থ রাখার যুদ্ধ। আসলে ওদের বাড়ি না ব্রাহ্মণ, মানে খুব কনজারভেটিভ ব্রাহ্মণ। আমি আসলে প্রথম দিকে অতটা বুঝিও নি, জানেন, মানে প্রথম যখন সম্পর্কটা শুরু হয়েছিল সেভাবে তো আমাকে আলাদা করে কিছু বলেনি। পরে যখন জানতে পারলাম, আমাকে সবটা বলল, তখন আমি আসলে খুব ভয় পেতাম, জানেন। মানে ওর বাবা কিছুতেই মেনে নেননি আমাদের সম্পর্কটা। অরুন্ধতী বলল, আর একটা লট ডেড বডি বের করা হচ্ছে। এবার প্রিয়ম আর মুখ ফিরিয়ে নিল না, অভ্যাস হয়ে গেছে। অরুন্ধতীর ফোন বাজছিল। আপনার ফোন? অরুন্ধতী ফোন কানে দিয়ে উঠে গেল। প্রিয়ম অবাক হলো। তাহলে কি ওর বর ফিরে এসেছে? না হলে এত রাতে কে ফোন করবে? কয়েক মিনিট পরে অরুন্ধতী তার পাশে এসে বসলো। কে ফোন করেছিল? গান রাখ, অনেক গল্প দিয়েছি। হ্যাঁ শোন, চুপচাপ বল মেয়েটার লাশ কোথায় লুকিয়েছিস। সারা বাড়ি তন্ন তন্ন খুঁজে তোকে পাওয়া যাচ্ছে না। এখন বল বল, কোথায় লুকিয়েছিস? মানে আপনি কে? অরুন্ধতী প্রিয়মের গালে সজোরে একটা চড় কষালো। স্পেশাল ব্রাঞ্চ,
চল চল, তুই বলবি লাশটা কোথায় লুকিয়েছিস? হ্যাঁ, সালা এতক্ষণ ধরে তোকে বার করে এনে সারা বাড়ি খুঁজেও কেউ হদিশ পেল না। বল বল, লাশটা কোথায় লুকিয়েছিস বল। মাথা ঘুরে গেল প্রিয়মের। সে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেল। অরুন্ধতী একজন পুলিশ অফিসারকে ডেকে তার আই কার্ড দেখিয়ে বলল, এই যে মালটা একটা সাইকো, হ্যাঁ, সম্ভবত বাড়িতে ওর লাভারকে মেরে লুকিয়ে রেখে দিয়েছিল। মেয়েটার বাড়ি থেকে কেস ডায়েরি করেছিল। আজকে সকালেই ভাবছিলাম কি করে মালটাকে বাড়ি থেকে বার করে তল্লাশি চালানো যায়। তারপরে ওই ফ্লাইওভারের কেসটা হলো, তখন গল্প দিয়ে ওর বাড়িতে গিয়ে বার করে নিয়ে এসেছি, কিন্তু কিছু পাওয়া গেল না জানেন। জান দেখি গাড়ির ব্যবস্থা করুন, ইমিডিয়েটলি এটাকে নিয়ে যেতে হবে। অনেক অভিনয় করেছি, তো ভেবেছিলাম আজকেই পেয়ে যাব, কিন্তু পাওয়া গেল না কিছু। সামথিং ইজ ভেরি ভেরি ফিশি হিয়ার। মাথা কাজ করছিল না প্রিয়মের। কি বলছে অরুন্ধতী? সে সাথীকে খুন করেছে? ও মাই গড, আমাকে আগে বলবেন তো, এর সঙ্গে আমি কত কথা বলে ফেললাম। শিট। আপনাদের ইচ্ছে করেই বলিনি, ব্যাপারটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলাম যাতে এর মনে কোনো সন্দেহ না হয়। অরুন্ধতীকে এখন আর চেনা যাচ্ছে না। দুজন কনস্টেবল জোগাড় হয়ে গেল, তাকে গাড়িতে তোলা হলো। প্রিয়ম নির্জীবের মতো গাড়িতে বসে রইল। কি কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি 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 নাকি সাথীকে খুন করেছি? আরে সাথী তো এখন সুখে সংসার করছে, বর এলে নিশ্চয়ই ও রান্নাও করে খাওয়ায়। অরুন্ধতী ড্রাইভারের পাশে সিটে বসেছে। ভোর হচ্ছে। দেখুন, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে। সাথী তো সংসার করছে, আর এতদিনে বাচ্চাও হয়ে গেছে নিশ্চয়ই। ওকে কেন খুন করতে যাব আমি? চুপ, চুপ করে থাক, একটা কথা বলবি না। সালা ড্রাগ অ্যাডিক্ট কোথাকার, তোর জন্য সালা সারা রাত জেগে রইলাম আমি। আচ্ছা, অ্যাক্টিং করলাম, যে কোনোদিন মেগা সিরিয়ালে অ্যাক্টিং করবো মনে হচ্ছে এবার। দেখুন, আপনাদের কোনো ভুল হচ্ছে। ও ঠিক আছে, চল বাড়া, দেখছি কার ভুল, চল। ভোর 5:30টার দিকে তার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়ালো। পাড়ার লোক এই ভোরেও অবাক হয়ে দেখছে প্রিয়মের বাড়ি তল্লাশি চলছে। গাড়ি থেকে নামলো অরুন্ধতী। চল চল। আরে কি করছেন কি? ঠেলতে ঠেলতে প্রিয়মকে তার বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। একজন অরুন্ধতীকে স্যালিউট করে বলল, গোটা ঘর খুঁজেছি ম্যাম, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিচ্ছু পাইনি। কি বলছো? এই হতেই পারে না। লাস্ট সানডে মেয়েটা এ বাড়িতে এসেছিল, তারপর তো আর ফেরেনি। সাথী সেই কবে ছেড়ে গেছে আমাকে। আমি কতদিন ওকে দেখি না। কতদিন? 3 বছর হয়ে গেছে। অরুন্ধতী প্রিয়মকে চেয়ার টেনে বসালো। বস দেখ, সারা রাত অনেক কষ্ট গেছে, হ্যাঁ, সত্যিটা বলে দে, নয়তো তোর কপালে কিন্তু শেষ অবধি দুর্গতি নাচ্ছে। বলছি, আপনার বরের নাম সঞ্জয় দাস, লাল সাদা স্ট্রাইপ পরে ফ্লাইওভারের তলায় চাপা পড়েছে বললেন না? অরুন্ধতী নিজের কপালে হাত দিয়ে বসল। ওপর মহল থেকে কিছুতেই পারমিশন ছিল না। কাকতালীয়ভাবে ফ্লাইওভারটা ভেঙে পড়ল, তাই অত্যন্ত রিস্ক নিয়ে বিনা ওয়ারেন্টে এই ঝুঁকিটা তারা নিয়েছিল। প্রিয়মকে দেখে মনেও হচ্ছে না যে সে কিছু করতে পারে। সারাটা রাত অভিনয় করে সে ক্লান্ত হয়ে গেছে। ঠিক ছিল প্রিয়মকে বাড়ি থেকে দূরে রেখে মেয়েটাকে খোঁজা হবে। সারা রাত ওপেন নেট পেয়েও গোল করতে পারেনি সিআইডির 3 দুঁদে গোয়েন্দা। সৌমিক দাস, সঞ্জয় দাস না, সৌমিক, বুঝলি? আর লাল স্ট্রাইপ দেওয়া জামা ওটা। উফ! প্রিয়ম অরুন্ধতীর দিকে মাছের মতো চোখে তাকিয়ে রইল। একজন এসে বলল, ম্যাডাম, এবার কি হবে?
সেটাই তো ভাবছি। তোমরা কোথায় কোথায় দেখেছো ওর বাড়িতে? সব দেখেছি ম্যাডাম, বাড়ির পেছনের জমিও খুঁড়েছি। স্যারকে বলে দিন ম্যাম, আমরা বেরিয়ে যাই এবার। স্যারকে বলা মানে মারাত্মক ঝাড় খেতে হবে। ছেলেটা কিছুদিন আগে রিহাব থেকে ছাড়া পেয়েছে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে। বাকিরা বাড়ির বাইরে চলে গেল। অরুন্ধতী উঠে দাঁড়ালো। প্রিয়ম শুনল নাকি বুঝল না অরুন্ধতী, বেরিয়ে গেল সেও। প্রিয়ম উঠে দরজা বন্ধ করল। অনেক কৌতূহলী মুখ এই ভোরেও উঁকি দিচ্ছে। আলমারি খোলা, তালা ভেঙে ফেলা হয়েছে, খাটের তোষক তোলা। কোনো মতে প্রিয়ম বিছানা করে খাটে শুয়ে পড়ল। সারা রাত অনেক ঝক্কি গেছে। ফ্যানের দিকে তাকালো সে। ঘুমের ওষুধ খেয়ে এভাবেই ফ্যানের দিকে তাকিয়ে থাকে সে। একসময় চোখ বন্ধ হয়ে আসে। ঘুম আসছে, তীব্র ঘুম। প্রিয়ম চোখ বুঝল। দুপুর 3টে নাগাদ ঘুম থেকে উঠে বসল সে। খিদে পেয়েছে। হাঁড়িতে গত রাতের ভাত লেগে আছে। সব ভাত ফেলে হাঁড়ি পরিষ্কার করে ভাত বসিয়ে দিল। ঘি ভাত খেতে হবে। ভাত বসিয়ে বাড়ির পিছনের দিকে গেল সে। মাটি খোঁড়া হয়েছে, খানিকটা জঙ্গলা জায়গা, পিছনে পাঁচিল। প্রিয়ম পাঁচিল ডিঙিয়ে হাঁটতে শুরু করল। বিরুদা বাড়ির সামনে বসে বিড়ি খাচ্ছে। তাকে দেখে হাসল। সারা রাত বাড়ি দৌড় করালো বল। প্রিয়ম কোনো উত্তর না দিয়ে বিরুদার বাড়িতে ঢুকে গেল। বিরুদা বাইরেই রইল। ঘরের ভেতর একটা ট্রাঙ্ক রাখা। প্রিয়ম ট্রাঙ্ক খুলল। সাথীর মুখে কাপড় বেঁধে রাখা। তাকে দেখে ছটফট করতে লাগলো সাথী। সাথী, সাথী চুপ চুপ, প্লিজ 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 চুপ। প্রিয়ম সাথীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ফ্লাইওভার চাপা পড়ে মানুষ মারা যায় জানো সাথী? তাদেরকে না চিনতেও পারা যায় না। আমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? তুমি একটা ওই এনআরআই বর চেয়েছিলে না? হ্যাঁ সাথে, তুমি এখানেই সারা জীবন থাকবে, ট্রাঙ্ক বউ হয়ে। সাথীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কটা দিন যাক বুঝলে, তুমি তো আমার কাছেই থাকবে, তাই না সাথী? হ্যাঁ? ও টিকটিকি লেগেছে তো, এখন একটু কষ্ট করো, আসি কেমন? প্রিয়ম ট্রাঙ্কটা বন্ধ করে দিয়ে বাড়ির দিকে রওনা হল। কত কাজ এখনো। ভাত নামাতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। বিরুদা নিশ্চিন্ত মনে বিড়ি খেয়ে যেতে লাগলো। নমস্কার, দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন অভিক দত্তর কলমে খেলা ভাঙার খেলা। ধন্যবাদ জানাই লেখক অভিক দত্তকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।